আচ্ছা আচ্ছা ভাইয়া দেখো, তো আমাদের আসলে এই জিনিসটা আসলে বোঝার জন্য প্রথম বুঝতে হবে আসলে অ্যাটমিক মাস ইউনিট আর হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস ইউনিট। তো হচ্ছে মাস অফ অ্যাটম মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট যেটা আমরা এখন পড়ছি, তো সেটা হচ্ছে আমাদের মাস অফ অ্যাটম, তার মানে হচ্ছে মাস অফ অ্যাটম, মাস অফ অ্যাটম। আর আমাদের জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার রিলেটিভ। তো এই বিষয়গুলো আসলে একদম বেসিক। তো এটা অনেকের হয়তো জানা আছে, যাদের জানা আছে তারা স্কিপ করতে পারো, আর যাদের জানা নাই তারা আসলে দেখতে পারো ইনশাল্লাহ, আশা করি হেল্প হবে ইনশাল্লাহ। তো এখন দেখো আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছি আর কি বোঝাচ্ছি, দেখো আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? তো আমার যে কোনো একটা পরমাণু, ঠিক আছে, যে কোনো একটা ধরো রিলেটিভ কোনো একটা কম্পাউন্ডের রিলেটিভ অ্যাটমিক মাস, তো এইটা সমান সমান আমরা লিখতে পারি যে ওই যেই আমার কম্পাউন্ডটা থাকবে ওই কম্পাউন্ডের একটা পরমাণুর ভর, ওয়ান অ্যাটম মাস, মানে একটা অ্যাটমের মাস আর কি, ঠিক আছে? তো এইটা আমরা লিখতে পারি। এরপরে আমরা কি লিখতে পারি, কার্বন 12, 12 এর হচ্ছে একটা পরমাণু মাস, ওয়ান অ্যাটম মাস ইন্টু হচ্ছে 1/12, ঠিক আছে? তো দেখো আমাদের, এখন দেখো বিষয়টা, আমাদের এই যে এই অংশটা দেখো, এই যে আমাদের এই অংশ, এই যে দেখো আমি বড় করে দাগ দিচ্ছি, এই যে নিচের অংশটা, ঠিক আছে? এই পুরো হর আছে না, এই হরের যে পুরো মানটা এটাকে আমার অ্যাটমিক মাস এএমইউ এটা বলা হয়, ঠিক আছে? তো এই অংশটাকে আমার অ্যাটমিক মাস ইউনিট সবসময় বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই যে দেখো আমার যে অ্যাটমিক মাস ইউনিট, এই যে অংশটা, এই অংশটার ভ্যালুই দেখো আমরা বের করছিলাম কত হচ্ছে, এই যে দেখো এইটা, ঠিক আছে না? দেখো আমরা এটা কিন্তু বের করছি, আর এইটাকেই কিন্তু আমরা ওয়ান অ্যাটমিক মাস ইউনিট হিসেবে এমসিকিউতে সারা জীবন সলভ করে আসছি, তাই না? তো এখন দেখো আমরা যেহেতু এটা সলভ করে আসছি, এখন দেখো তার মানে দেখো রিলেটিভ অ্যাটমিক মাস, তো এখান থেকে যদি আমি যাই, তাহলে আমি রিলেটিভ অ্যাটমিক মাসকে আর এ দিয়ে প্রকাশ করলাম, আর অ্যাটমিক মাসকে এ এম দিয়ে প্রকাশ করলাম, আর কার্বন 12 এটাকে এইভাবে দেখাইলাম ইন্টু 1/12, তাই না? তো এই অংশ পুরোটা যদি আমার এ এম ইউ হয়, তাহলে দেখো আমার এইখান থেকে দেখো এ এম মানে অ্যাটমিক মাস, মানে একটা অ্যাটমের মাস কতটুকু হবে, নিচে দেখো এ এম ইউ, তার মানে হচ্ছে আর এ, ঠিক আছে? আর এ, আর পুরো এই যে পুরো এই যে এই পুরো কার্বন নিচের যে পুরো হরের অংশটা আছে এই পুরোটাকে আমি, এটা কিন্তু মান অবশ্যই আমি শুধু খালি এ এম ইউ গুণ করলাম, এ এম ইউ মানেই হচ্ছে তুমি ওই মানটা গুণ করে দিবা, ঠিক আছে? তার মানে দেখো তুমি কোনো একটা পরমাণু যদি অ্যাটমিক মাস ইউনিট করো, তার যে একক ওটা কিন্তু এ এম ইউ চলে আসতেছে, যেইটার কারণে আমি এটা বলছিলাম যে একটা হাইড্রোজেনের ভর কার্বন 12 এর ভর, এই দেখো কার্বন 12, এই যে কার্বন 12 এর মেসিভ অ্যাজ দা কার্বন 12 অ্যাটম, ঠিক আছে? কার্বন 12 এর ভর দেখো আমরা এখনই বের করলাম যে একটা অ্যাটমের ভর কতটুকু হবে, আপেক্ষিক পরমাণুর ভর আর হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটের যে মানটা এটার ভর মানে এ এম ইউ, এটা কিন্তু মান, ঠিক আছে? তো দেখো আমাদের কিন্তু এখানে বুঝতে পারছো, এখন এখন আসলে কার্বনের এখানে আমি কেন এখানে এ এম ইউটা লিখলাম, এখানে শুধু আমি কেন 12টা লিখলাম না, ঠিক আছে? তো এখন দেখো আমাদের এরপরের কাজটা কি, তো এরপরে দেখো আর এ, ঠিক আছে? তো আর এ এইটা দিয়ে আসলে কি হয়, আর এ, তাহলে এ এম ভাই এ এম ইউ, দেখো এইটার একক কি এ এম ইউ, তাই না? নিচেও দেখো এম, দুইটা কাটাকাটি চলে গেলে রিলেটিভ মানে আর এ রিলেটিভ অ্যাটমিক মাস এটার মান কিন্তু কোনো একক নাই, ঠিক আছে? দেখবা এই জন্যই আমরা যখন আমরা ম্যাথ গুলা করি, দেখো আমাদের ম্যাথ গুলাতে যদি এ এম ইউ এই মানগুলো যদি ইউজ হইতো, এগুলো খুবই ক্ষুদ্র মান না, খুবই ঝামেলা হইতো, তাই না? 12-র সাথে যদি 1.66 সামথিং এগুলো গুণ করতাম, কত ছোট একটা মান। তো এখন দেখো এত ছোট মানে আমরা গুণ করতাম, কত ঝামেলা হয়তো, এই জন্য মূলত আমরা এই যে এই অংশটা নিয়ে কাজ করি, রিলেটিভ অ্যাটমিক মাস ইউনিট এই অংশটা নিয়ে কাজ করি, এটার একক থাকে না, এবং এইটার ক্ষেত্রে কিন্তু এ এম ইউ এগুলো কিন্তু গুণ হচ্ছে না, এই গুণ না হওয়ার কারণে আমাদের ক্যালকুলেশন অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য মূলত আমরা এখানে এ এম ইউ এগুলা ইউজ করে থাকি, ঠিক আছে? এখন আশা করি বুঝতে পারছো যে আসলে কোথায় একক আছে কোথায় একক নাই এবং কিভাবে ইউজ করা হয়। তো এরপরে দেখো আমি একটা ছোট একটা ম্যাথ দিতেছি, এই ম্যাথটা আসলে এটার উপর বেস করে এই এতক্ষণ যেটা কনসেপ্ট বললাম, তো ওইটা একটু দেখি সলভ করা ট্রাই করি আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে আমরা কেমিক্যাল ক্যালকুলেশন দেখবো ইনশাল্লাহ। তো স্ট্যাটিস্টিকে কেমিক্যাল ক্যালকুলেশন আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য, কারণ হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলা যতটুকু না আসলে
সহজ বা বুঝতে সুবিধা, তার থেকে এই চ্যাপ্টারটা একটু মানে আমাদের কাছে কিছুটা পরিচিত, বাট এই চ্যাপ্টারে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের ফ্যাক্টর লেভেল মেথড। তো এইটার ভিতরে সমস্যা হচ্ছে আমরা সচরাচর যেসব সূত্র দিয়ে পড়ে আসি সচরাচর ওই সূত্র দিয়ে আসলে এইভাবে হয় না, আসলে বেসিক থেকে সামনে সামনে আগাইতে হয় আস্তে আস্তে। তাই এখানে আসলে বেসিক ছাড়া সামনে আগানো যায় না, ঠিক আছে, সম্পূর্ণ বেসিক ছাড়া এখানে আগানো যায় না। তো আরেকটা হচ্ছে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট ফিগার লাগবে, সিগনিফিক্যান্ট ফিগার, বারবারই সিগনিফিক্যান্ট ফিগার লাগবে, শুধু আজকে না। তো এই দুইটা জিনিস অনেক বড় ফ্যাক্ট, এই দুইটা কোনো একটা ভুল হলে ম্যাথ কেটে দেওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। আর সিগনিফিক্যান্ট ফিগার লাগে, তুমি এত কষ্ট করে ম্যাথটা মিলাইছো, শেষ পর্যন্ত সিগনিফিক্যান্ট ফিগার গুরুত্ব না দেওয়ার কারণে দেখা গেছে যে তোমার ম্যাথটাই কাটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ দেখবো, আমরা আশা করি তোমরা এই চ্যাপ্টার হয়তো পড়ছো আগেই। তারপর আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করাইতেছি, চেষ্টা করতেছি সহজভাবে কীভাবে প্র্যাকটিস করানো যায়। আর শেষের দুই একটা হয়তো আমি এইচডাব্লিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেক্ষেত্রে তোমরা নিজেরা স্লাইড থেকে করে নিতে পারো। সেক্ষেত্রে পরবর্তীতে যদি প্রবলেম হয় তাহলে জানাইতে পারো, আর যদি প্রবলেম না হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এক্সাম ইনশাল্লাহ দিতে পারবো আশা করি। তো এই হচ্ছে মোটামুটি, আর দেখি ইনশাল্লাহ 32-এ তোমাদের সম্ভবত যে ইনঅর্গানিক ল্যাব যেটা রিপোর্ট আছে ওটা, যদিও ল্যাব করানো ছাড়া বোঝানো টাফ, তারপরে চেষ্টা করি দেখি ওটার উপরে কিছু করা যায় কিনা ইনশাল্লাহ। তো এখন দেখো আমাদের প্রথম হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে। তো কেমিক্যাল ক্যালকুলেশনের ভিতরে প্রথমে আমরা দেখব যে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। তো এটা সম্পর্কে তোমরা জানো, তাই না আমরা পড়ে আসি, তারপর এটা একটি অবহেলায় অবাঞ্ছিতভাবে চলে যায় আর কি, আমাদের তত একটা গুরুত্ব সহকারে পড়া হয় না, ঠিক আছে। তো আসলে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, আসলে বুঝাইতেছে যে আমার হচ্ছে এএমইউ হচ্ছে কার্বন 12, ঠিক আছে, কার্বন 12 অ্যাটমের 1/12 অংশ, ঠিক আছে। তো কার্বন 12 এর যে ভর, ঠিক আছে, এই দেখো একটা কার্বন 12 এর মাস, এইটা হয় 1.99265 ইন্টু 10⁻23 গ্রাম। ভাই এটা কই থেকে পাইলেন? যখন ফার্স্টে এই অ্যাটমিক মাস ইউনিটটা আবিষ্কার করা হয় তখন এই কার্বনের যে মাসটা, এই মাসটা মূলত তারটা বের করা হয়েছে, ঠিক আছে। এই মাসটা তারা এক্সপেরিমেন্টালি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো এইটা প্রথমে তারা এক্সপেরিমেন্টালি ভ্যালু বার করছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা হচ্ছে যে এমইউ এটাকে তোমার হচ্ছে ওয়ান, এটাকেও এরকম এটা দিয়ে মোটামুটি প্রকাশ করে, আবার কখনো কখনো 1 AMU দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। তো এখন হচ্ছে 1 AMU হচ্ছে কি, আমার 1 AMU হচ্ছে আমার হচ্ছে একটা পরমাণুর ভরের হচ্ছে কার্বন 12 এর অংশ, ঠিক আছে, 1/কার্বন 12, তার মানে 1/12 ইন্টু হচ্ছে আমাদের তো একটা পরমাণুর ভর, আমাদের কার্বন একটা পরমাণুর ভর কত, কার্বন একটা পরমাণুর ভর এই যেটা, তাই না। তো কার্বন একটা পরমাণুর ভর আমার কিন্তু দেওয়া আছে, তাই না। তো এইটার সাথে যে আমি এটা গুণ করে দিই 1.99265 ইন্টু 10⁻23, তাহলে আমাদের যে উত্তরটা আসে এটা হচ্ছে 1.66 ডট ডট সামথিং ইন্টু 10⁻27, এটা কেজিতে আসছে, ঠিক আছে। তো এখন আমার হচ্ছে গ্রামে নিতে গেলে কি করতে হবে, গ্রামে নিতে গেলে আমার হচ্ছে কেজির সাথে 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তো আমি যদি কেজির সাথে 1000 গুণ করে দেই তাহলে আমার গ্রামে চলে আসতেছে, তাহলে কেজিটা আর থাকতেছে না, তাই না। তো যদি এইভাবে পরীক্ষায় ভুলেও করে ফেলো তাহলে তোমার ম্যাথটা কেটে দিবে, ঠিক আছে, এইভাবে আমাদের করা যাবে না। তো দেখো আমাদের ফ্যাক্টর লেভেল মেথডের ভিতরে কিভাবে করতে হবে দেখো। আচ্ছা, আমাদের 1 কেজি সমান সমান কি লিখতে পারি, 1000 গ্রাম, তাই না। তো আমরা কি করলাম, উভয় পক্ষে হচ্ছে আমরা 1000 দিয়ে ভাগ দিলাম, মানে 1000 গ্রাম দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। 1000 গ্রাম দিয়ে ভাগ দিলে কি হবে, 1 কেজি ভাগ 1000 গ্রাম, এইটা সমান সমান কি 1 লিখা যায় না, কারণ এই পাশে দেখো 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি, এই পাশে 1000 দিয়ে ভাগ দেওয়া মানে 1 থাকবে। এখন দেখো আমি যদি এই পুরো সংখ্যাটার সাথে 1 দিয়ে গুণ করে দেই তাহলে কি আমার সংখ্যার কোনো পরিবর্তন হবে মানের, আমার কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি এর সাথে গুণ করে দিলাম 1.66 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে। আমার কেজি আছে, যাইতে হবে গ্রামে। দেখো আমি যদি এটাকে উল্টায়, আমি যদি 1000 1 কেজি দিয়ে ভাগ দিতাম, উভয় পক্ষে 1 কেজি দিয়ে ভাগ দিতাম তাও কিন্তু হইতো, কিন্তু কথা হচ্ছে আমার তো যাইতে হবে গ্রামে। এখন আমি যদি কেজি দিয়ে ভাগ দিই তাহলে তো আমার কেজি, আমি দেখো
আমি যদি এখন হচ্ছে কেজি দিয়ে ভাগ দেই তাও হইতে পারে, আমি যদি গ্রামে ভাগ দেই তাও হইতে পারে, কিন্তু আমার যাইতে হবে কোথায়? আমার তো গ্রামে যাইতে হবে, তাই না? তাহলে আমি যে 1000 গ্রাম দিয়ে ভাগ দিলাম, 1000 গ্রাম দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে তার হচ্ছে না। দেখো আমি 1000 এখানে গুণ দিছি, তাই না? তার মানে আমার গ্রামটা কিন্তু সবসময় উপরে থাকতে হবে, গ্রাম ইনভার্স হলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এটা দিলে কিন্তু হচ্ছে না, আমার গ্রামে যাইতে হবে। আমার যেহেতু গ্রামে যাইতে হইতেছে, তাই এখন আমার কি করতে হবে? আমার যে কোনোভাবে গ্রামে যাইতে হবে। এখন আমি কিভাবে গ্রামে যাইতে পারি? এখন দেখো, আমি গ্রামে যেতে পারি কি করে? আমার গ্রামটা উপরে থাকবে অবশ্যই, তার মানে আমি উভয় পক্ষে কেজিটা রাখতে চাচ্ছি না, আমি কেজিকে রাখতে চাচ্ছি না, তো কেজিকে যদি না রাখি তাহলে কেজি দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমি এখানে যে 1000 দিয়ে ভাগ দিলাম গ্রাম, এটা না দিয়ে আমার 1 কেজি দিয়ে ভাগ দিতে হবে, মানে কেজি দিয়ে ভাগ দিতে হবে। তাইলে আমার কেজি দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমি 1000, আগেরটা যেরকম করছিলাম 1000 ভাগ 1 কেজি, তো এটা তো করতে পারি, তাই না? কারণ এখানে তোমার যে কাজটা করছি এটা উল্টাটা, মানে এখানে 1000 গ্রাম ভাগ হচ্ছে 1 কেজি, এটা করতে পারি, ঠিক আছে? তো দেখো আমার এই যে 1 কেজি আর এই যে কেজি দুইটা একক কেটে গেল, দেখো শেষে কিন্তু গ্রামটা রইলো। তো দেখো আমাদের যে অ্যান্সার আসলো 1.66 ইন্টু 10 ইনভার্স 24, এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে? তো আমাদের এইটা হচ্ছে মূলত অ্যান্সার আসছে। আবার তুমি এটাকে কেজিতে নিলে উল্টা রিভার্স প্রসেসটা করবা, ঠিক আছে? তো এইভাবে মূলত আমাদের এই ম্যাথগুলা বের করতে হয়, ঠিক আছে? তো এইটার উপর বেস করে দেখো আমরা একটা ম্যাথ দিছি এইখানে। তো এই ম্যাথটা দেখো, একটু ট্রাই করার চেষ্টা করো। প্রথম পজ করে তুমি আগে ট্রাই করার চেষ্টা করো তুমি পারো কিনা। তুমি যদি না পারো তাহলে সেক্ষেত্রে তোমার সামনে ক্লাসটা করতে মনে হবে যেন একটু করি ক্লাস। আর যদি মনে হয় যে আমি পারি, পারলে তো সামনে তুমি স্লাইডটা মানে একটা একটা করে প্র্যাকটিস করে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমার প্র্যাকটিস হয়ে গেল। আর যদি তুমি এমনিতে আমারটা দেখো তাহলে মনে হবে যে পারি তো মনে হচ্ছে সবইতেই সহজ, কিন্তু নিজে করতে গেলে যদি পারো তাহলে সেটা আসলে পারা, এমনিতে দেখলে সবই সহজ মনে হয়, আর এক্সাম হলে যেটা পারো ওইটাও দেখা গেছে ভুলে যাও, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রেই হয়। তো দেখো আমাদের আসলে এখানে এটা বের করতে হবে, তো এটার ভিতর দেখো আমরা কিভাবে বের করতে পারি। যে কোনো একটা এক্সপেরিমেন্ট, এটার ভিতরে দেখছি যে অ্যাভারেজ একটা হাইড্রোজেন অ্যাটমের, মানে একটা অ্যাভারেজ একটা হাইড্রোজেন অ্যাটম ইজ অনলি 8.5%, মানে 8.4% ম্যাসিভ অ্যাজ দ্য কার্বন 12 অ্যাটমের, ঠিক আছে? মানে হচ্ছে কার্বন 12 অ্যাটমের মাত্র 8% ভর, মানে আর 8.4% ভর নিয়ে একটা হাইড্রোজেন গঠিত। তো আমাকে বলতেছে ওই হাইড্রোজেনের যে ভর, ওই ভরটা বের করতে, মানে ভরটা কতটুকু ওইটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে না? তো আমি ওইটার ভরটা কিভাবে বের করতে পারি? তো দেখো আমাদের যেই, মানে আমরা যেটা পড়লাম আর কি, তো ওইটা পড়া অনুযায়ী আমাদের দেখো এখন কি করতে হবে, আমাদের হাইড্রোজেন অ্যাটমের মাস অফ হাইড্রোজেন অ্যাটম বের করতে হবে। তাহলে মাস অফ হাইড্রোজেন অ্যাটম, এটা কি করতে হবে, আমার বের করতে হবে। তার মানে দেখো আমার কার্বনের কত, আমার কার্বনের কিন্তু 8.5%, আমি কিন্তু এখানে হাইড্রোজেনেরটা না, আমার হাইড্রোজেনেরটাই বের করতে হবে কিন্তু কার্বনের দ্বারা, মানে কার্বনের মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমার তাইলে কার্বন 12 MU, তাহলে কার্বন 12 এর ভর কত, দেখো আমরা একটুকে বের করলাম যে কার্বন 12 এমইউর ভর এখান থেকে বের করি নাই, আমরা এখান থেকে 1 এমইউর বের করছি, তাই না? তো আমাদের দেখো 1 এম, এখানে কার্বনের দেখো 12 অ্যাটম, কার্বন 12 মানে কার্বন 12 হচ্ছে ওর পারমাণবিক ভর যেটা। তো এর যে পারমাণবিক ভর এটা কত হচ্ছে, পারমাণবিক ভর 12 AMU, ঠিক আছে? এখন বলতে পারো ভাই সারা জীবন পড়ে রয়েছি আমি 12, এখন আপনি লিখলেন এখানে সারা 12 মানে 12 AMU, বিষয়টা কি? মানে বিষয়টা তো বুঝলাম না, হঠাৎ করে এমইউ কই থেকে আসছে। যদি কারো প্রশ্নে এই টাইপের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সামনে দেখবো আস্তে আস্তে। তো আপাতত এটা মনে রাখো যে এখানে কার্বনের হাইড্রোজেন অ্যাটমের ভর হচ্ছে 12 AMU, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? তো এখন দেখো আমার করছে এইটার হচ্ছে কতটুকু, এইটার 8.4% ইন্টু 8.5%, 8.4%। এখন ধরো 8.4% যেটা আছে এটাকে আমরা কিন্তু এইভাবে না লিখে কি করি, সরাসরি আমি ক্যালকুলেটর দিয়ে 0.084 এইভাবে গুণ করে দিই। এইভাবে গুণ করলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমার হচ্ছে পার্সেন্টে যেতে হবে, তো 112 AMU ইন্টু 8.4%, তো 8.4 মানে হচ্ছে এটাকে 100 দিয়ে ভাগ দেওয়া, তাই না? তো 100 দিয়ে ভাগ দিলে আমার এখানে উত্তর আসে হচ্ছে 1.008 AM, এইটাই হচ্ছে আমার হাইড্রোজেনের ভর, ঠিক আছে? দেখো আমি, আমার জানা ছিল কার্বন, আমি পাইলাম হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তো এইভাবে মূলত আমার ভরগুলা বের করতে হয়। তো এখন আমরা আরো কিছু জিনিস দেখব। তো
আরও কিছুর ভিতরে তোমার যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার এভারেজ অ্যাটমিক মাস ইউনিট, ওইটাও দেখবো। এরপর হচ্ছে শতকরা সংযুক্তি, ওই টাইপের জিনিসগুলো দেখবো। মানে মোটামুটি আমরা চেষ্টা করবো সবগুলো টাইপের জিনিসগুলো দেখানোর জন্য। তো এখন দেখো আমরা তোমার যে অ্যাটমিক মাস ইউনিট নিয়ে একটু যে ডাউটটা ছিল, ওই ডাউটের বিষয়টা আর কি একটু আগে যেটা আমি কোশ্চেন রেখেছিলাম তোমাদের জন্য, ওইটা নিয়ে একটু আলোচনা করি আমরা। আচ্ছা দেখো, এখানে আমাকে বলতেছে যে একটা অক্সিজেন পরমাণুর ভর কত, ঠিক আছে? তো একটা আমি বাংলায় এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, দ্য মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম। তো এখান থেকে দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি। এটার ক্ষেত্রে দেখো আমরা সূত্রটা আমরা কি পড়ছিলাম, আমাদের হচ্ছে আর এ, তাই না? তো আমাদের আর এ এইটা সমান সমান কি ছিল, আমাদের এ অ্যাটমিক মাস, আর নিচে ছিল 1/12 ইন্টু কার্বন 12, তাই না? তো এইটাতে ছিল। তো আমাদের কি লাগবে, এই যে অ্যাটমিক মাস, ওয়ান অ্যাটমিক মাস না, এটাই তো আমাদের ছিল একটা অ্যাটমের মাস, তাই না? তো আমাদের তো এইটাই লাগবে অক্সিজেন পরমাণু, তো আমরা এইটাকে রেখে বাকিগুলোকে আরেক পাশে নিলাম। তো এ এম। তো দেখো কার্বনের আপেক্ষিক পরমাণুর ভর কত, আমরা কিন্তু কার্বনের ক্ষেত্রে এই অক্সিজেনের ক্ষেত্রে আমরা শুনে যাই না আছি 16, তাই না? আমরা এখানে 16 লিখে দিলাম, 16 ইন্টু 1/12 ইন্টু C112। দেখো এই পুরোটার অংশের মান কি, পুরোটা অংশের মানই হচ্ছে AMU, তাই না? পুরোটা অংশ যদি AMU হয় তাহলে আমার উত্তর আসবে 16 AMU, ঠিক আছে? এই জন্য মূলত আমরা অ্যাটমিক মাস ইউনিট ডিরেক্টলি সরাসরি ইউজ করি না, আমরা ইনডিরেক্টলি আর হচ্ছে আমরা হচ্ছে আর এ মানে আপেক্ষিক যেটা ওইটা ইউজ করি, ঠিক আছে? কারণ আপেক্ষিক ইউজ করলে আমার AMUটা আসতেছে না, আমার ক্যালকুলেশনে ভেজালটাও থাকতেছে না, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এইটা এখান থেকে দেখলাম। এরপরে হচ্ছে আমাদের এভারেজ অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? তো এভারেজ অ্যাটমিক মাস এটা আসলে আমরা কিভাবে বের করব, তো এইটার জন্য আসলে সরাসরি সূত্র আছে, ওইভাবে বের করতে পারো। এইভাবে মূলত হচ্ছে দেখো আমাদের একটা পরমাণুর এভারেজ অ্যাটমিক মাস, এটাকে যদি এম দিয়ে প্রকাশ করি, এইটা হচ্ছে আমরা যদি এটা দিয়ে প্রকাশ করি, AM1 প্লাস AM2 ডট 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 হচ্ছে সামথিং হইতে পারে, এটা হচ্ছে এটা বি হবে ভাগ 100। তো এখানে আসলে এটা আমি কি লিখলাম আর কি বুঝাইতেছি বিষয়টা দেখো, যে ধরো কোন একটা কম্পাউন্ড, ঠিক আছে? ধরো এই একটা কম্পাউন্ড, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আমার 100%, মানে 100 ভাগ বা 100% বলতে পারো, ঠিক আছে? তো এই পৃথিবীর ভিতরে ধরো এই কম্পাউন্ড আছে 100%, ঠিক আছে? তো এই 100%-এর ভিতরে আমার হচ্ছে আমার একই কম্পাউন্ডের দেখা গেছে বিভিন্ন আইসোটোপ থাকে, ঠিক আছে? মানে হচ্ছে ধরো কার্বন 16, মানে কার্বনের ধরো যে আমার কার্বন 12, এটা দেখতে পারো। এরপর হচ্ছে 13 কার্বন, ধরো এইটা আমার আছে পরিবেশে 90%। এরপরে দেখো এইটা ধরো পরিবেশ আছে 10%, এরকম হইতে পারে, তাই না? তো এখন হচ্ছে আমার তাহলে এই যে এই দুইটার মানে মেইনলি হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস ইউনিট হবে তাহলে কি, মানে এইটা আসলে আমার অ্যাটমিক মাসটা হবেটা কি, তাহলে যেহেতু দুইটা আছে দুই ধরনের, এখানে দুই ধরনের হইলে তো আর আমরা বের করতে পারবো না। দেখো আগের যে ম্যাথটা করছি এটার ভিতরে কিন্তু সরাসরি 16 বসায় দিছি, তাই না? এখন দেখো আমার যদি এমন হয় দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, এখন এখন দেখো দুইটার ভর কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন ভর যদি আলাদা হয়ে যায় তাহলে তো আমার মানগুলো ভিন্ন হয়ে যাবে। এখন আমাদের একটা সামঞ্জস্য বা মিউচুয়ালি আসতে হবে। কারণ মিউচুয়ালি আসার জন্য অ্যাভারেজ লাগবে, সচরাচর আমরা মিউচুয়ালি বিভিন্ন কম বেশি হলে তখন আমরা কী করি, অ্যাভারেজ বের করি। তো এইখানেও আমাদের অ্যাভারেজই বের করতে হবে। তো এইখানে আমরা অ্যাভারেজ এখন কিভাবে বের করব, এটা হচ্ছে এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঠিক আছে, মানে এই যে এই কম্পাউন্ডার, এইটার অ্যাবাউন্ডেজ বা শতকরা পার্সেন্টেজ কতটুকু আছে, এইটার হচ্ছে আমরা যদি দিয়ে প্রকাশ করি, এইটাকে যদি আমার ভর M1 ধরি, ঠিক আছে? তো আর এটাকে যদি আমরা M2 ধরি, তাহলে আর এটাকে আমরা ধরলাম, এটাকে ধরলাম বি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের দেখো অফ M1 প্লাস বি অফ M2 ভাগ হচ্ছে পুরোটা 100। তো এখন এই দুইটার যে আমার অ্যাভারেজ ভ্যালুটাই আসবে, এটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাটমিক মাস, ঠিক আছে? তো এই জন্য মূলত এইভাবে এটা বের করা হয়। তো এইটার উপরে ধরো বিভিন্ন ম্যাথ থাকতে পারে পার্সেন্টেজগুলো দিয়ে, ঠিক আছে? যে এইটার হাইড্রোজেনের এত পার্সেন্ট আছে, অক্সিজেনের এত, মানে একটা কার্বনে দেখা যাচ্ছে বিভিন্ন আইসোটোপের মানগুলো দেওয়া আছে। তো দেওয়ার পরে বলে দিল আসলে যে এটার আসলে আমার এভারেজ অ্যাটমিক মাস ইউনিট কত, ঠিক আছে না? তো এখানে তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করে আর কি তুমি পাওয়া যাবে আর কি। তো এইভাবেও তুমি বের করতে পারো আর কি, ঠিক আছে? তো এরপরে তোমাকে যেই
জিনিসগুলো বলে বিভিন্ন মানে এটার উপর বিভিন্ন বেসমেন্ট থাকতে পারে। দেখো এখানে কি বলছি 100% বলছি, ঠিক আছে না? তো এখানে আমাকে বললো যে 100টা মলিকিউল আছে, ধরো মলিকিউল আছে। এখন দেখো 100টা যদি মলিকিউল থাকে, বললো যে আমার আসলে এই কার্বন 12 এর আছে 90টা মলিকিউল আর ওর আছে 10টা মলিকিউল। তার মানে ওর আছে 90%, ওর আছে 10%। এইখানে কিন্তু আমাকে সরাসরি পার্সেন্টেজটা বলে নাই, এখানে কিন্তু ইনডিরেক্টলি পার্সেন্টেজটা বলে দিছে, ঠিক আছে? তো এই জন্য মূলত তখন তুমি ওই যে মলিকিউল মলিকিউল হিসাবে কাজ করবা, ঠিক আছে? ওই হিসাবে তুমি মানে পার্সেন্টেজটা মলিকিউল হিসাবে বের করে নিবা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এখন আসলে স্লাইডটা দিলে দেখা গেছে আমি যে এতগুলা কথা বললাম সবগুলো আসলে ওরা পাবে না, ঠিক আছে? ওরা শুধু এতটুকু দেখবে, কারণ লিখতে গেলে আসলে অনেক টাইম লাগে, এই জন্য মুখে বলে দিতেছি, ঠিক আছে? যাতে তোমার এখন পরীক্ষার সামনে এখন একবার দুইবার শুনলে তোমার বেসিকটা অনেকদিন মনে থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে মোলের কনসেপ্ট অনেক সহজ। অনেককে এখন আমি কোশ্চেন করি তোমার ব্যাচে বা আমাদের ব্যাচেও, যে কোনো ব্যাচে যদি সহজে প্রশ্ন করি মোল কাকে বলে, দেখা গেছে একটা অংশ বড় অংশই পারে না বা কনফিউশনে ভোগে যে আসলে মোলের উত্তরটা কি হবে, ঠিক আছে? কারণ মোলের একাধিক মানে তোমার সংজ্ঞা হইতে পারে, ঠিক আছে? দেখো আমরা মোল বলতে কি বুঝবো, দেখো মোল বলতে কি বোঝায়, মোল বলতে বোঝায় কি, যে আমরা একটু আগে কি পড়ছিলাম, আণবিক ভর পড়ছিলাম, ঠিক আছে? আমরা আণবিক ভর না, আমরা মূলত অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর পড়ছি। তো আমরা যখন ইউজ করি, দেখো কার্বনের কত ইউজ করি, 12 ইউজ করি, অক্সিজেনের ক্ষেত্রে 16 ইউজ করি, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ইউজ করি, ঠিক আছে না? এগুলা কি আমার পারমাণবিক ভর, ঠিক আছে? এটা কারণ কি পারমাণবিক ভর কেন হলো, কারণ এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু, তাই না? অণু না, সরি, এগুলো সবগুলোই পরমাণু, ঠিক আছে? তো এখন দেখো আমার এই পাশে ধরো CH4, এটাও থাকতে পারে, অর হচ্ছে 16। তো দেখো এর হচ্ছে অণু আছে, তাই এটা আণবিক ভর, তাই না? এখন কথা হচ্ছে, একটা যদি প্রশ্ন করি যে এই যে 16 আর এই যে 16 গ্রাম, দুইটা কথা লিখলাম, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক বা কোনটা দিয়ে কি বোঝায়, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? তো দেখো আমরা মনে করি যে কত সহজ সহজ বিষয়টা এইভাবে একটু চিন্তা করতে হবে, যে দেখো 16 দিয়ে বোঝায় হচ্ছে পারমাণবিক ভর, মানে হচ্ছে যেটার একক নাই এইটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, এইটা বোঝায়, ঠিক আছে? এই যে আমরা পড়ছি, এই যে দেখো এই জিনিসগুলা, দেখো এই যে রিলেটিভ অ্যাটমিক মাস, ঠিক আছে, বের করছি লাস্টে, দেখো আমার এটার কিন্তু একক কোনো ছিল না, ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে 16 গ্রাম লিখলাম, তার মানে কিন্তু এটা রিলেটিভ অ্যাটমিক মাস নাই, এটা কি হয়ে গেছে, এটা আমার অ্যাটমিক মাস হয়ে গেছে। অ্যাটমিক মাস মানে কি, দেখো অ্যাটমিক মাস, এই যে আমরা এটা পড়ছি, এই যে এটা পড়ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাটমিক মাস। তাহলে দেখো এইটা কিন্তু এর মান কিন্তু 10⁻27 কেজি, বা চিন্তা করলে -24 গ্রাম, ঠিক আছে? তো দেখো এইটা তুমি চিন্তা করে দেখো, যে তাহলে একটা হাইড্রোজেনে যদি 1 গ্রাম হয়, তাহলে ওকে যদি তুমি এত একটা নেগেটিভ মানে এত একটা ইনভার্স সংখ্যা দিয়ে ভাগ দাও, মানে ইনভার্স -27, তার মানে উপরে গেলে 27, এত গেলা যদি আমার অণু পরমাণু একটা জায়গায় থাকে, তখন এটাকে আমরা 16 গ্রাম বলতে পারি, তাই তো? কারণ অ্যাটমিক মাস ইউনিট যে গ্রাম, ওইটাকে যে আমি এই 16 তে কনভার্ট করতে পারি, তখন এই অংশটাকে আমি 1 মোল বলতে পারি, ঠিক আছে? তো এখন দেখো তার মানে আসলে এই 16 আর এই 16 গ্রাম দুইটা কিন্তু পার্থক্য। প্রথম কথা হচ্ছে এটা, 16 গ্রাম দিয়ে আসলে কি বোঝায়, কোনো একটা জায়গায় যদি আমার 16 গ্রাম থাকে, মানে হচ্ছে এটা কি আমার আণবিক ভর ছিল। তো এটা কি আবার অণুর ক্ষেত্রে পারমাণবিক ভর ছিল। তার মানে মোল সংখ্যা দিয়ে আসলে বোঝায় যে মোল কাকে বলে, যে অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাই। দেখো আমরা এই যে দেখো 16 গ্রাম মানে বুঝতেই পারছো আসলে কি পরিমাণ ভর বা কি পরিমাণ আসলে এখানে অণু আছে আর কি, ঠিক আছে? তো দেখো আমার আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করব, ওইটাকে আমি 1 মোল বলতে পারবো, ঠিক আছে? তো এরপরে আসলে আর কি বলা যায়, মোল সংখ্যাকে আর কি বলা যায়, 6 পয়েন্ট, আমাদের হচ্ছে আমাদের আর কি বলা যাচ্ছে, আমাদের অ্যাভোগাড্রো পরিমাণ হচ্ছে যদি অণু, পরমাণু বা আয়ন থাকে, এটাকেও কি আমি 1 মোল বলতে পারি না? এরপরে দেখো 1 মোল বলতে কি বোঝায়, যে গ্যাস 1 মোল এসটিপিতে
22.4 লিটার আয়তন দখল করবে। আচ্ছা, আমি কি এইটা বলতে পারি না যে 22.4 লিটার আয়তন দখল করবে? তার মানে 1 মোল বলতে কিন্তু আমাদের এইটাও বুঝাইতেছে, ঠিক আছে? তার মানে দেখো আমার 1 মোল বলতে কিন্তু এতটুকু বুঝাইতেছে না। এরপর আমার এটিপি এটাতে বুঝাইতেছে হচ্ছে 24.78। তো এগুলা সবগুলাই আমার 1 মোল বুঝাইতেছে। তাইলে আমি যদি এখান থেকে 1 মোল CH4 এইটার সমান আমি কি বলতে পারি? এইটা ইকুইভ্যালেন্ট আমি এইটা বলতে পারি হচ্ছে আণবিক ভর। আণবিক ভর। এটা অণু, তাই এটা আণবিক ভর থাকবে, এটাকে গ্রামে প্রকাশ। যা পাই ওইটা। তার মানে হচ্ছে আমার 16 গ্রাম। এটা ইকুইভ্যালেন্ট আমার বলা যায় অ্যাভোগাড্রো পরিমাণ। তার মানে এইটার সমান বলা যায় 22.4 লিটার এসটিপি। এরপর কি বলা যায়? 24.78 লিটার এসএটিপি। তার মানে এগুলা সব সব বলা যায়। তার মানে তুমি এক মোলকে কখনো ধরো তোমার হচ্ছে এই মোলের সাথে আণবিক ভরের সম্পর্ক আসছে, মোলের সাথে তোমার হচ্ছে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এটার সম্পর্ক আসছে, কখন এইটার সম্পর্ক, কখন এইটার সম্পর্ক। তখন দেখো আমরা আগের যে প্রসেসে ভাগ করে দিয়েছিলাম সরাসরি এই ভাগটা করে দিব। ধরো আমার হচ্ছে এখন হচ্ছে আমার মোলে আছে, আমার যাইতে হবে কি গ্রামে। আমার যদি গ্রামে যাইতে হয় তাহলে আমার কি করতে হবে? আমার গ্রামটাকে উপরে রাখতে হবে। উপরে যদি গ্রাম না রাখি তাহলে হবে না। তার মানে আমি কি করলাম? আমি এই 1 মোল দিয়ে ভাগ করে দিই। 1 মোল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, আমার এখানে 1 মোল CH4 আছে। তো 1 মোল যদি CH4 থাকে, আমি যেহেতু গ্রামের সাথে সম্পর্কে যেতে চাইছি মানে আণবিক ভরের সাথে, তার মানে আমি কি করলাম? এখানে আমি 1 মোল দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে 1 মোল CH4 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো ভাগ দিলে আমার কি থাকবে? তো এইখানে আমার 1 মোল CH4। তার মানে দেখো আমি 1 সমান লিখতে পারি আণবিক ভর, আণবিক ভর গ্রাম ভাগ হচ্ছে 1 মোল CH4। তার মানে দেখো এই যে 1 এখন কোন একটা সংখ্যার সাথে 1 গুণ করা মানে ওই একই কথা। তার মানে দেখো এখন তোমার ধরো আরেকটা কম্পাউন্ডের সাথে ধরো 10 মোল আছে, 10 মোল আছে। তো দেখো মোল হচ্ছে CH4। তো ওইটাকে গ্রামে প্রকাশ করলে কত হবে এটা বের করতে বলছে। ফ্যাক্টর লেভেলে দেখো এটা কাটাকাটি চলে গেছে। তাহলে 10 দিয়ে আণবিক ভর গুণ করলে সরাসরি আমার অ্যান্সারটা গ্রামে চলে আসতেছে। তো মূলত এই প্রসেসগুলোতে আগাই আমাদের সামনে ম্যাথগুলো সলভ করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক। তো আমরা সামনে যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করবো ইনশাল্লাহ। আমি বুঝবো, বুঝে বুঝে আগাবো যাতে আমাদের কিভাবে সহজে আর কি সলভ করা যায় ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া দেখো, এখানে কি বলছে আমাকে, যে প্রশ্ন আমাকে বলতেছে দ্য মাস অফ ইন গ্রাম, মানে গ্রাম এককে নিতে হবে 1C60 মলিকিউলস। এখন দেখো C60 মলিকিউলস আসলে আমরা যে ক্যাটেনেশন পড়ছিলাম না অর্গানিক কেমিস্ট্রিতে, তো অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ক্যাটেনেশন পড়ছিলাম, সেখানে কিন্তু C60 একটা উদাহরণ ছিল, তাই না? তো এইখানে মূলত ওই উদাহরণটাই দেওয়া হয়েছে। তো এইটার আসলে আমার হচ্ছে দ্য মাস ইন গ্রাম 1 মলিকিউল অফ C60। এখন 1 মলিকিউলের জন্য, 1 মলিকিউলের জন্য এটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো আমার 1 মলিকিউলের জন্য যেহেতু বলতেছে, দেখো আমার আগের যেই এটা ছিল, আমাদের যে কনভারসেশনটা ছিল, এখানে কিন্তু আমার কিসের সাথে সম্পর্ক দেখো, এক হচ্ছে এখানে মোল, ওইটার ভিতরে দেখো আমার কি ছিল, আমার প্রশ্নটা দেখো, প্রশ্নটার ভিতরে বলতেছে যে মাস মানে ভরের সাথে সম্পর্ক ইন 1C60, এইটার মলিকিউল মানে হচ্ছে আমার ভরের সাথে আর হচ্ছে 1C60 মলিকিউলের সাথে সম্পর্ক লাগবে, ঠিক আছে? তো দেখো আমার এইটা হচ্ছে মলিকিউলের সাথে এটার সম্পর্ক। এখন আমরা কিভাবে আগাইতে পারি দেখো, তো আমরা হচ্ছে কিভাবে আগাইতে পারি। তো দেখো প্রথমে হচ্ছে 1C60 মলিকিউল, তাই না? তো 1C60 যদি মলিকিউল লাগে তার মানে এইটা আমার দেওয়া আছে, তো আমি এটা লিখি 1C60 তো মলিকিউল। আচ্ছা আচ্ছা 1C60 মলিকিউল। আচ্ছা এখন আমরা কি বলতে পারি যে 1C60 মলিকিউল আসলে এটা তোমাদের যে ক্যাটেনেশন মানে কি হচ্ছে অনেকগুলা কার্বন একসাথে যুক্ত থাকে, মানে হচ্ছে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকম, তাই না? এখানে কিন্তু C60 দিয়ে মূলত আমার কি কার্বন 60টা মলিকিউল একসাথে যুক্ত আছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? তো কার্বন যদি 60টা যুক্ত থাকে একটা মলিকিউল। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে বুঝাই, দেখো CH4 1 মোল, এইটার সমান কি আমরা লিখতে পারি না যে 4 মোল অফ হাইড্রোজেন প্লাস 1 মোল অফ কার্বন, এটা তো বলা যায়, তাই না? তো সিমিলারলি 1 মলিকুল এইটা দিয়া আসলে আমার কি বুঝাইতেছে
যে একটা মলিকিউল মানে কি অনেকগুলো অ্যাটমের সমষ্টি, তাই না? দেখো এখানে কিন্তু আমার পাঁচটা অ্যাটম। তার মানে কি এখানে হচ্ছে আমার একটা মিথেন, একটা এটা ইকুইভ্যালেন্ট 1 CH4 মলিকিউল। তার মানে দেখো আমার হচ্ছে পাঁচটা অ্যাটমে মিলে একটা CH4 মলিকিউল, তার মানে 1/C60 মলিকিউল। এইটাকে আমরা কি, যেহেতু এইটা মানে হচ্ছে 60টা মলিকিউল, তাই না? 60টা কার্বন অ্যাটম, সরি 60টা কার্বন অ্যাটম, ঠিক আছে? তো 60টা যেহেতু কার্বন অ্যাটম, তো আমরা এইটা সমান সমান কি লিখতে পারি, যদি নিচে আমরা লিখি 1C60 মলিকিউল ইনটু, তো 60 কার্বন অ্যাটম, তাই না? এটা বলতে পারি। তো এই যে দেখো 60 কার্বন অ্যাটমস ভাগ 1C60 মলিকিউল, এটা তো বলা যায়, তাই না? কারণ দেখো এখন তোমার কার সাথে সম্পর্ক লাগবে, এখন কিন্তু সরাসরি C60 মলিকিউলে তুমি বের করতে পারবে না কিছু একটা, মানে কিছু দিকে যেতে পারতেছো না তুমি এটার দিকে। তো এখন দেখো তুমি এটা কিন্তু সরাসরি কিছুর দিকে যেতে পারতেছো না, কিন্তু তুমি যদি এখন দেখো এখানে আমার দেখো C60 মলিকিউলের সাথে আমার অ্যাটমের সম্পর্ক লাগবে। এখন আমার অ্যাটমকে উপরে লাগবে, কারণ হচ্ছে আমরা কিন্তু এইখান থেকে আমার কই যেতে হবে, মলিকিউল থেকে মাসে যাইতে হবে। তার মানে মলিকিউল থেকে মাসে যাইতে গেলে কিন্তু আমার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে মলিকিউলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যার সম্পর্ক আছে। দেখো আমাদের মলিকিউলের সাথে কিন্তু এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এটার ভিতরে কিন্তু আমার হচ্ছে অণু পরমাণু আয়ন এগুলা ছিল, তাই না? অ্যাটম মলিকিউল এগুলা ছিল। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা যেতে গেলে কিন্তু তোমার অ্যাটম লাগবে, ঠিক আছে? তো তোমার যদি অ্যাটম লাগে সরাসরি কিন্তু মলিকিউল থেকে যেতে পারবে না, অ্যাটম লাগবে, তাই তো? তুমি সরাসরি মলিকিউল থেকে যেতে পারতেছো না, বাট হচ্ছে তোমার হচ্ছে অ্যাটম লাগতেছে। তো এখানে আমার অ্যাটম যেহেতু লাগতেছে, তো এখন অ্যাটম থেকে আমি যদি মনে করো যে, এটা তো আমি বুঝতেই পারছি আশা করি যে আমরা যেমন গতবার গত যেই স্লাইডে যেগুলো দেখছিলাম যে এখানে ধরো যে আমি যদি উভয় পক্ষে আমি যদি 1 মোল সমান সমান যদি 5 অ্যাটম দিয়ে ভাগ দিয়ে দিই, তার মানে কিন্তু আমার এই পক্ষে আর এই অ্যাটমটা থাকতেছে না, নিচে কিন্তু অ্যাটম চলে আসতেছে। তো সিমিলারলি আমরা মূলত এখানে অ্যাটমে যাব, তাই আমরা অ্যাটমকে উপরে রাখছি আর C60 মলিকুলকে নিচে রাখছি। তার মানে দেখো এইটা কাটাকাটি চলে গেলে এখন কিন্তু শুধু অ্যাটমটাই বাকি রইলো, তার মানে আমি কিন্তু অ্যাটমে চলে আসছি, তাই না? এখন দেখো 60টা কার্বন অ্যাটম, 60টা কার্বন অ্যাটম। তো এখন দেখো আমার এইটা থেকে যদি আমি, আমার দেখো এইটা থেকে কই যেতে হবে, দেখো আমার আগের যেই মানে বেসিক এই অংশটা, তো আমি কিন্তু সরাসরি মোলে থেকে এইখানে যাইতে পারি, ঠিক আছে? তো মোল থেকে যদি আমি এইখানে যাইতে পারি, তো এইখানে দেখো আমি অ্যাভোগাড্রো সংখ্যা যাইতে পারবো। তো এইখানে দেখো আমরা কি করতে পারি, তো এইখান থেকে আমরা, যেহেতু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যায় যাইতে হবে, তো আমরা 1 মোল অফ কার্বন অ্যাটম, এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা অফ অ্যাটমস, কার অ্যাটমস, কার্বনের অ্যাটমস। এটা কি লেখা যায় কিনা, যে 1 মোল কার্বন 1 মোল কার্বন অ্যাটম সমান সমান অ্যাভোগাড্রো পরিমাণ হচ্ছে আমার অ্যাটম অফ কার্বন, ঠিক আছে? 1 মোল ভাগ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, কিভাবে আইছে দেখো আমাদের আগের স্লাইডটা দেখো, তুমি এখানে মোল থেকে আমি আণবিক ভরে নিছি, তুমি মোল থেকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা, উভয় পক্ষে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ দাও, তাহলে 1 মোল CH4 সমান ভাগ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক সিমিলারলি একই কাজটা করছে এখানে, ঠিক আছে? তো এইখান থেকে দেখো আমরা এরপরে কি করতে পারি, আমার মাত্র হচ্ছে কোথায় আসছে, আমার হচ্ছে কার্বন অ্যাটমে, অ্যাটম দেখো কাটাকাটি চলে গেছে। তো অ্যাটম অ্যাটম চলে গেছে, এখন দেখো মূলে চলে আসছে। এখন দেখো মূলে যেহেতু চলে আসছে, আমার কই যেতে হবে, মাসে যেতে হবে, গ্রামে। তো মূল থেকে আমি মাসে যাইতে পারবো, সরাসরি কিন্তু মাসে যাইতে পারবো না। তো আমার দেখো C60 মলিকুলে কিন্তু সরাসরি তুমি মাস পাইতেছো না, তুমি কিভাবে মাসটা পাইতেছো, কার্বন 60টার মাস যদি গুণ করে দাও তখন তুমি মাস পাইতেছো, এই জন্যই মূলত আমি কার্বন অ্যাটমে আসছি, ঠিক আছে? তো সরাসরি যেহেতু পাইতেছি না, তাই এই জন্য এই জায়গায় আসা। তো এখন দেখো আমার কি করতে হবে, যে গ্রামে যাইতে হবে, তাহলে 1 মোল সমান সমান, এখন গ্রামে যদি যাইতে চাই তাহলে গ্রামকে উপরে রাখতে হবে। এখন গ্রামকে যদি উপরে রাখি, তার মানে হচ্ছে কার্বনের 1 মোল সমান সমান 12 গ্রাম, এটা বলতে পারি। 1 মোল সমান সমান 12 গ্রাম কার্বন সমান সমান 1 মোল কার্বন, এটা বলা যায়। তো এখন দেখো মোল মোল কিন্তু এই যেখানে চলে গেল, কারণ শেষে কিন্তু তোমার 12 রয়েছে, তাহলে দেখো আমার এক লাইনে কিন্তু পুরোটা হয়ে গেছে, ঠিক আছে? এখন তুমি ক্যালকুলেশন করবা, দেখবা যে 1.197 ইন্টু 10^21 গ্রাম, এটা চলে আসে, ঠিক আছে? তো এইটাই আমাদের উত্তর হবে। তো এইভাবে মূলত আমাদের সামনে আগাইতে হবে, ঠিক আছে? তো মানে বিষয়টা হচ্ছে যে তুমি কি চাইতেছো, মানে তোমার ডেস্টিনেশনটা কোথায়। তো
তো ডেস্টিনেশনে যাওয়ার জন্য কি কি পথ আছে, দেখো পথ কিন্তু বিভিন্নভাবে আছে, ঠিক আছে। তুমি এইখানে দেখো আমি 60টা কার্বন অ্যাটম, এখন 60টা কার্বন অ্যাটম নেওয়ার কারণে হচ্ছে আমি সরাসরি কার্বন আমি এখানে মানে কার্বন 60 এইটার যে ভর সরাসরি আমি ইউজ করতে পারবো না। তবে বলতে পারো যে ভাই আমি কার্বন 60 দিয়ে গুণ করে তাইলে সেইভাবে করে ফেলি, তো ওইভাবে তুমি করতে পারবো, ওইটাও সমস্যা নাই। কারণ কার্বন 60 মলিকুল, এটার যে এই পারমাণবিক ভর যে বের করা যায়, যেমন মিথেনের পারমাণবিক ভর বের করা যায়, ওইভাবে তুমি আগাইতে পারো। তো ওইভাবে তুমি আগাইতে পারো, এইভাবে তুমি আগাইতে পারো, তোমার যেটা ভালো লাগে। দেখো এখানে আমার কি বলছে, হাউ মেনি মোলস অফ সি প্রেজেন্ট ইন এত গ্রাম, তাই না? তো দেখো আমার কিন্তু গ্রামের সাথে মোলের সম্পর্ক রাখছি, কিন্তু আমাকে দেওয়া আছে গ্রাম। তো আমার গ্রাম থেকে মোলে যাইতে হবে। তো গ্রাম থেকে যদি মোলে যাই তাহলে কিভাবে যেতে পারি, তো আমার দেওয়া আছে কি, আমার 6.07 গ্রাম CH4, এইটা আমার দেওয়া আছে, তো আমার মোলে যেতে হবে। তো এইটা থেকে দেখো আমার কি করতে পারি, সরাসরি মোলে কিভাবে যাব, আমার মিথেনের কি পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। তো 16 গ্রামকে যদি আমি উপরে রাখি তাহলে তো আমি গ্রাম এককে পাবো, তাহলে তো আমি এইভাবে যাইতে পারতেছি না, তাই না? তো এইভাবে গেলে কিন্তু আমার ভুল হবে, তো এই জন্য আমি মূলত এইভাবে যাইতে পারবো না। তো আমার যাইতে হবে কি, আমার উপরে মোল দিতে হবে, তাহলে 1 মোল অফ CH4 ভাগ হচ্ছে 16 গ্রাম অফ CH4, তাই তো? তো এখন দেখো এটা চলে গেছে, তো এখান থেকে আমি মূলত সরাসরি পাই যাচ্ছি, ঠিক আছে। তো এটা করে দেখো রেজাল্ট কত আসে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপরে দেখো এখানে আমাকে কি বলছে, যে এত গ্রাম ইউরিয়াতে আমার আসলে হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট, ঠিক আছে। তো এইখানে আমার হাইড্রোজেন অ্যাটম হচ্ছে কতটুকু, কতগুলো হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে, তো এইখানে আমার কিন্তু কতগুলা অ্যাটম, এইটা আমার প্রথম হচ্ছে হিসাব, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমার ইউরিয়া, তা ইউরিয়াকে আমরা ভাঙি NH2CO, তাই না? তো এইটা থেকে কি আমরা কি বলতে পারি না এখানে আসলে আমার 4 মোল অফ হাইড্রোজেন অ্যাটম আছে, 4 মোল অফ হাইড্রোজেন আছে ইকুইভ্যালেন্ট 1 মোল অফ ইউরিয়া। তার মানে 1 মোল ইউরিয়া সমান সমান ইকুইভ্যালেন্ট 4 মোল অফ হাইড্রোজেন অ্যাটম, এটাই কি আমার এটার সাথে সম্পর্ক। তো এটা আমি বলতে পারতেছি এখান থেকে। তো আমার দেওয়া আছে গ্রামে, তো গ্রাম থেকে যেতে হবে। তো আমার দেখো কি দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, তো হচ্ছে তাহলে আমরা লিখি 25.6 গ্রাম অফ ইউরিয়া। তো আমার যাইতে হবে কই, আমার যাইতে হবে হচ্ছে হাউ মেনি অ্যাটমস, তো অ্যাটমে যাইতে হবে। তো অ্যাটমে যাওয়ার আগে তো আমার এখন ইউরিয়া দেওয়া আছে, আমার তো হাইড্রোজেনের ভর দেওয়া নাই, তো আমার হচ্ছে হাইড্রোজেনের ভরে যেতে হবে। তো হাইড্রোজেনের যদি ভরে যেতে চাই আগে এটাকে মোলে নিতে হবে। তো এটাকে যদি আমি মোলে নিতে চাই তাহলে আমার এটার আগে পারমাণবিক ভরটা হিসাব করতে হবে, আণবিক ভরটা হিসাব করতে হবে, তাই না? তো এখান থেকে দেখো আমার হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে কত, 14, আর দুইটা হাইড্রোজেন এই হচ্ছে 16, তো 16 দুগুণে 32, 32 আর 12 44, 44 আর 16 কত 60, তার মানে ইউরিয়ার পারমাণবিক ভর হচ্ছে 60। তো এখান থেকে দেখো আমার কই যেতে হবে, মোলে যেতে হবে, অবশ্যই মোল, তাহলে মোলটাকে আমি উপরে রাখবো, 1 মোল অফ ইউরিয়া। আমার যাইতে হবে কই, আমার যাইতে হবে হচ্ছে মোলে, তাই আমি এখানে গ্রামটা ভাগ করে দিলাম, আমি গ্রামটা রাখতে চাচ্ছি না, তাহলে হচ্ছে 60 গ্রাম ইউরিয়া। তো এখান থেকে গ্রাম গ্রাম কাটাকাটি চলে গেছে। তো গ্রাম থেকে এখন মোল পাইলাম, দেখো উপরে শুধু মোল আছে তাই আমি মোল পাইছি। এখন দেখো 1 মোল ইউরিয়ার সাথে দেখো আমার লাগবে কি 4 মোল হাইড্রোজেনের সম্পর্ক, যেহেতু তোমার হাইড্রোজেন চাইছে তাই তোমার হাইড্রোজেনকে উপরে রাখতে হবে, তার মানে 4 মোল অফ হাইড্রোজেন। এটাকে আমি লিখতে পারি 1 মোল অফ ইউরিয়া। তার মানে দেখো 1 মোল ইউরিয়ার সাথে হাইড্রোজেন অ্যাটম সম্পর্ক থেকে দেখো আমার কিন্তু এই যে হাইড্রোজেন, এই যে ইউরিয়া, ইউরিয়া কিন্তু চলে গেল, তাই না? তো এখন দেখো ইউরিয়া, ইউরিয়া চলে গেছে, এখন আমি কিন্তু হাইড্রোজেন অ্যাটম পেয়ে গেছি, তাই না? তো 4 মোল আমি কিন্তু হাইড্রোজেন অ্যাটম পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এখন আমি মোল পেয়ে গেছি, আমি হাইড্রোজেন অ্যাটমের মোল সংখ্যা পেয়ে গেছি। এখন দেখো 1 মোল, এখন দেখো মোল লাগবে না, আমার কি লাগবে, অ্যাটম লাগবে, অ্যাটম অ্যাটম। তো এখন দেখো অ্যাটম মানে হচ্ছে আমার কতগুলো অ্যাটম থাকতে হবে 1 মোলে, 1 মোলে থাকবে অ্যাভোগাড্রো পরিমাণ, তার মানে অ্যাভোগাড্রো পরিমাণ হচ্ছে অ্যাটম অফ হাইড্রোজেন ভাগ হচ্ছে 1 মোল অফ হাইড্রোজেন। এর 1 মোল হাইড্রোজেনে কি অ্যাভোগাড্রো পরিমাণ থাকবে না, দেখো মোল মোল কাটাকাটি চলে গেল, শেষে দেখো আমার অ্যাটম অফ হাইড্রোজেন, তাই না? অ্যাটম অফ হাইড্রোজেন। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যাটম অফ হাইড্রোজেন পেয়ে গেছি। দেখো আমাদের কিন্তু এক লাইনে ম্যাথ শেষ, কয় মিনিট লাগছে, 1 মিনিটও লাগেনি, ঠিক আছে না? তো এইভাবে সলভ করতে পারলে বুঝে বুঝে তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথগুলো সলভ করো। এরপরে দেখো আমাদের কি আসছে, পার্সেন্ট অফ কম্পোজিশন অ্যান্ড ফর্মুলাস অফ কম্পাউন্ডস। এখন দেখো
এইখানে আসলে আমাদের কিভাবে আগাইতে হবে, পার্সেন্টেজ এগুলো আসলে শতকরা সংযুক্তি আর কি। মূল কথা হচ্ছে যে শতকরা সংযুক্তি থেকে আসলে তুমি কিভাবে আর কি মানে ইম্পিরিক্যাল বা হচ্ছে মলিকুলার ফর্মুলা যেগুলো আছে ওগুলো কিভাবে আর কি পাইতে পারো। তো দেখো আমাদের আসলে এই ক্ষেত্রে কিভাবে আগাইতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, তো এখন ধরো আমাদের একটা মলিকুল আছে, ধরো CX হাইড্রোজেন ওয়াই, ঠিক আছে। তো কার্বন আছে, দেখো এইটা সমান সমান কি আমি লিখতে পারি না যে এক্স মোল অফ কার্বন আছে ইকুইভ্যালেন্ট ওয়াই মোল অফ হচ্ছে হাইড্রোজেন আছে এখানে। এটা থেকে কিন্তু এটা বলা যাচ্ছে, তাই না? তো এইটা থেকে যদি এইটা বলা যায়, তো আমি এখান থেকে বলতে পারি এই পুরো কম্পাউন্ডের ভিতরে কার্বনের কতটুকু পার্সেন্ট আছে আর এইটার কতটুকু পার্সেন্ট আছে। তো পার্সেন্ট অফ কার্বন এর যদি আমি হিসাব করি, এর যদি এক্স মোল থাকে তাহলে এক্স মোল ইন্টু সে কতটুকু আছে তার আণবিক ভর, ভর অফ কার্বন, ভাগ পুরোটাকে যদি তুমি 100% ধরো, তার মানে পুরোটা 100%, 100% দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আমাদের এটা বেড়ে যাচ্ছে। তো পার্সেন্ট অফ হাইড্রোজেন যদি চিন্তা করো, তাহলে ওয়াই ইন্টু এম অফ হাইড্রোজেন ভাগ হচ্ছে 100%। তার মানে হচ্ছে এটা দিয়ে তুমি শতকরা সংযুক্তি পাই যাচ্ছ, তাই না? পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ভাগের ভিতরে কত ভাগ কার্বন আছে, 100 ভাগ একটা হাইড্রোকার্বনের কত ভাগ হচ্ছে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে তার পার্সেন্টেজ, ঠিক আছে। তো পার্সেন্টেজকে পার্সেন্টেজ পাইছো, তার মানে শতকরা সংযুক্তি পাইতেছো, তাই তো? তো শতকরা সংযুক্তি যেহেতু পাইতেছো বা পার্সেন্টেজ পাইতেছো, এরপরে তুমি কিন্তু এটা থেকে তাদের কত মোল বা পার্সেন্ট কত মোল, মোল কত পার্সেন্ট এইভাবে হিসাব করতে পারো। তারপর পার্সেন্টেজ থেকে তাদের আণবিক ভর দিয়ে ভাগ দিলে তুমি মোল পাবা, ঠিক আছে। পার্সেন্টেজকে তুমি তার আণবিক ভর দিয়ে তার মোলটা পাবা, ঠিক আছে। ধরো আমার এখানে 100% কম্পাউন্ড আছে, 100% কম্পাউন্ডের থেকে এখানে যদি 20% আসে, তো 20% যদি তার তোমার আণবিক ভর দিয়ে ভাগ দাও, তাহলে তুমি তার মোল সংখ্যা পাচ্ছ। আচ্ছা, এখন দেখো আসলে এই টাইপের ম্যাথগুলো আমরা ম্যাথ যখন সলভ করো তখন আসলে আরেকটু বোঝা যাবে বিশেষ করে। তারপর হচ্ছে তুমি স্থূল সংকেত, স্থূল সংকেত বলে ভালো করে বুঝবা। স্থূল হচ্ছে এটাই হচ্ছে ইম্পিরিক্যাল ফর্মুলা, এটাই হচ্ছে ইম্পিরিক্যাল ফর্মুলা। আর হচ্ছে আণবিক সংকেত। আচ্ছা, আণবিক সংকেত হচ্ছে মলিকিউলার ফর্মুলা। তো আণবিক সংকেত, স্থূল সংকেত কোন প্রসেসে কোন নিয়মে করে তোমরা আসলে জানো, আমি আশা করতেছি। কারণ আমরা এগুলো আসলে সবকিছুই পড়ে আসছি, বাট আসলে আমরা ফ্যাক্টর লেভেল মেথডে করে আসিনি। তো এগুলো আসলে তোমরা জানো আমি আশা করি। তো এই টাইপের ম্যাথগুলো আমরা স্বাভাবিকভাবে যখন 8, 9, 10 যেভাবে মোটামুটি করতাম, মোটামুটি ওই প্রসেসে গেলেই হয়ে যায়। মানে এটার ভিতরে খুব বেশি একটা ভেরিয়েশন আসে এমন থাকে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে তুমি আশা করি এটা পারবা। তো এটা আমি তোমাদের জন্য HW রেখে দিলাম, ঠিক আছে। তো এইটা আসলে তোমাদের জন্য আমি HW রেখে দিতেছি, এখানে আমি কয়েকটা দেওয়া আছে। তো ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ, ঠিক আছে। তো ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এটা খুব ইজিলি পারবা এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে ইজিলি পারবা আশা করতেছি। তো ইজিলি মানে ধরতে পারতেছি আসলে এখানে ইজি পারবা। তো এই জন্য আর কি এটা আমি করতেছি না, এটা তোমাদের জন্য HW থাকবে, ঠিক আছে। তো এইটা এইচডাব্লিউ থাকবে এবং এর পরের গুলা তোমাদের এইচডাব্লিউ থাকবে। যদি না পারো পরবর্তীতে জানাইও, ইনশাল্লাহ আমি সলভ করে দিব, ঠিক আছে। এইচডাব্লিউ থাকবে এগুলা। আচ্ছা, এখন আমাদের আমি একটা করে দিই, ঠিক আছে। সবগুলো এইচডাব্লিউ না দিয়ে আমি একটা করে দিচ্ছি। তো একটা আমি করে দিই আসলে কিভাবে করতে হয়। এখানে কি বলছে, ভিটামিন সি আছে যেটার ভিতরে আসলে আমার 40.92 আছে। এরপর হচ্ছে আমার কার্বন অ্যাটম আছে 4.58%। এরপর হচ্ছে অক্সিজেন আছে এত। কার্বন আছে আমার 40.92 আর হাইড্রোজেন আছে 4.58%। তো এইটার ভিতরে আসলে দেখো আমাদের আসলে কিভাবে সলভটা করতে হবে। তো এইটার ভিতরে আসলে সলভটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এদের মোল সংখ্যাগুলো বের করে নিতে হবে পার্সেন্টেজ থেকে। তো পার্সেন্টেজ থেকে মোল সংখ্যা কিভাবে বের করব, মোল অফ আমার বের করবো কার্বনের। তো দেওয়া আছে কত, 40.92। এরপরে হচ্ছে আমার কি করতে হবে, 40.92। তো 40.92% আছে, তো আমরা এটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিতাম সরাসরি আগে যখন করতাম, কিন্তু এখন সরাসরি আণবিক ভর দিয়ে ভাগ দেওয়া যাবে না। তো এটার জন্য কি করতে হবে, 1 মোল অফ কার্বন ভাগ হচ্ছে 12 গ্রাম অফ কার্বন, এই 12 গ্রামে হচ্ছে তার আণবিক ভর। তো এটা দিয়ে আসলে দেখো এটা কিন্তু গ্রামে ছিল, তাই না?
তো এটা কিন্তু আমার পার্সেন্টেজ, মানে মোট একটা কম্পাউন্ডের বা এত পার্সেন্ট, ঠিক আছে। তো ধরো আমার হচ্ছে 50 গ্রাম একটা কম্পাউন্ড, মানে এত গ্রাম একটা কম্পাউন্ড, এটা হচ্ছে মোট, ঠিক আছে। তো মোট যদি 50 গ্রাম হয়, তো এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি, এইটার ভিতরে ধরো আমার কার্বন আছে ধরো যে 10%। তো 10% যদি কার্বন থাকে, এইটা যদি 50 গ্রাম থাকে, তাহলে 10% মানে কি, 10 গ্রাম বলতে পারি না, মানে 100 গ্রাম ভাগ থাকলে 10 ভাগ হচ্ছে এটা। তো এইখান থেকে যদি গ্রাম থাকে, তাহলে এটাকেও তো কি গ্রামে বলা যায়, যদিও সেটা পার্সেন্টেজ, ঠিক আছে। তো এই জন্য মূলত এখানে আমি 12 গ্রাম কার্বন এখানে গ্রাম লিখছি। তো এখান থেকে দেখো আমাদের যে মানটা আসে, সেটা হয়তো 3 পয়েন্টের আশেপাশে একটা মান আসবে। তো একটা মান ধরে নিলাম না কার্বনের। এরপর হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 4.58 ভাগ 1, এটা হচ্ছে 4.58ই হবে। এরপরে হচ্ছে আমার কি হচ্ছে অক্সিজেন। অক্সিজেনে কত দেওয়া আছে, আমার হচ্ছে 54.50 ভাগ হচ্ছে আমার 6। তো আমি কি 1/6 দিয়ে সরাসরি ভাগ দিতে পারবো? আমরা আগেও একটা ভুল করছি, এটাও ভুল করছি, যেমন তাড়াহুড়ার। তো তাড়াহুড়ার মাধ্যমে যদি পরীক্ষায় ভুল করে দিয়ে আসে, তাহলে কিন্তু পরীক্ষায় মার্ক দিবে না। কারণ হচ্ছে এইখানে তোমার মূল আকারে যাইতে হবে, 4.58 ইন্টু 1 মোল ভাগ 1 গ্রাম অফ হাইড্রোজেন। তো এটা হচ্ছে 4.58-এর আশেপাশে। তো এরপরে হচ্ছে এটা যদি আমি ভাগ দেই আগেরটার মতো করে, মোল অফ অক্সিজেন ভাগ হচ্ছে 16 গ্রাম অফ অক্সিজেন। এখান থেকে আমি 3 পয়েন্টের আশেপাশে কিছু একটা পাবো। তো দেখো আমি কিন্তু সবগুলাই মোল পাচ্ছি, তাই না? সবগুলাই কিন্তু মোল পাচ্ছি। তো এত কিন্তু মোল। তো আমাদের যেহেতু সবচেয়ে ছোট, ছোটটা দিয়ে ভাগ দিব। ছোট এখানে কত, 3 পয়েন্টের আশেপাশে হবে। এখন দেখো আমরা সবসময় হোল নাম্বার নিব, মানে পূর্ণ সংখ্যা নিব। এখন আমি এইটা নেই আর এইটা নেই, যেহেতু আমরা মানটা সঠিকটা এখন বের করিনি, ক্যালকুলেশন করিনি, ধরে নিলাম যে কোনো একটা। তো যেইটাই নেই, আমার তো 2 হবে না কখনো, মানে একের বেশি হবে বা 1 হবে কিন্তু 2 হবে না। তার মানে যে আমি হোল নাম্বার নিতে চাই, তাহলে হোল নাম্বার নিতে গেলে আমার কি আসতেছে দেখো তো। হোল নাম্বার যদি নিতে চাই, মানে সবচেয়ে ছোট দিয়ে ভাগ করে যদি আমি হোল নাম্বারটা নিতে চাই, তাহলে দেখো নাম্বার অফ কার্বন, এই যে এখানে আসে আমার হচ্ছে 1, মানে রেশিওটা। আমি কিন্তু মূল সংখ্যা কার্বনে লিখি নাই, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। কার্বনের জন্য 1, হাইড্রোজেনের জন্য কি 1 পয়েন্ট সামথিং একটা আসে, তারপর এটা 1ই ধরা যায়। এরপরে হচ্ছে আমার হচ্ছে অক্সিজেনের জন্য কিন্তু 1ই ধরা যাচ্ছে অলমোস্ট, ঠিক আছে। যেহেতু এইটা ধরা যাচ্ছে, তাই আমরা কিন্তু এখান থেকে এইটা লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের মোটামুটি এই এতটুকুই কাজ। তো আমাদের আসলে ডিটারমিনেশন ইটস এম্পিরিক্যাল ফর্মুলা, তো আমাদের এটার এম্পিরিক্যাল যে ফর্মুলাটা আছে এটা বের করতে হবে। তো এই তো মোটামুটি আমাদের বিষয়। এখন হচ্ছে আমাদের সচরাচর যে এম্পিরিক্যাল ফর্মুলাগুলো আছে, ওই এম্পিরিক্যাল ফর্মুলাগুলা মোটামুটি অলমোস্ট এরকমই থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যে এম্পিরিক্যাল ফর্মুলা আছে 3, হাইড্রোজেন হচ্ছে 1.33, যদি এটার মান 1.33 আসে বা সামথিং আসে, এটার মান 1.33 আশেপাশে আসে, ঠিক আছে। তো এরপর হচ্ছে অক্সিজেনের আসে, অক্সিজেনের 1-এর আশেপাশে আসে, ঠিক আছে। তো এখন দেখো এইখানে আমার মূলত এই মানগুলা আসতেছে এইখান থেকে। দেখো আমি যদি এইটাকে গুণ করি, মানে একটা পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য, মানে একটা পূর্ণ সংখ্যা আমি পাইতে চাই, ঠিক আছে। তো আমি যদি একটা পূর্ণ সংখ্যা পাইতে চাই, মানে 1.33 তো রাখা যাবে না, একটা হোল নাম্বার পাইতে হবে, তাই না? তো আমি যদি এটাকে 3 বার গুণ করি, দেখো এখানে 3 × 3 কি 99 আসবে না? তো 3 বার যদি আমি এটাকে গুণ করি, তাহলে দেখো আমি কিন্তু প্রায় হোল নাম্বার 4-এর কাছাকাছি পাচ্ছি, তাই না? তো তার মানে দেখো এটা কিন্তু 1, এটাও কিন্তু 1। এখন সম্পূর্ণটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, C3H4O3। এটাই হচ্ছে আমার সর্বশেষ এম্পিরিক্যাল ফর্মুলা। কিন্তু আমরা যখন আগে করতাম, তখন কিন্তু এই এতটুকু কিন্তু রেখে দিতাম মোটামুটি, ঠিক আছে। তো এইটাকে কিন্তু পর্যাপ্ত, মানে যদি সম্পূর্ণ কারেক্ট অ্যান্সার পাওয়া যেত, তাহলে কিন্তু এইটা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্টয়কিওমেট্রি মোটামুটি আমি ভিতরে আলোচনা করে ফেলছি স্টয়কিওমেট্রি সম্পর্কে। তারপরে যদি এটা সম্পর্কে দেখাই, ধরো একটা রিয়েকশন আছে, ধরো একটা রিয়েকশন, ধরো যে আমার, ধরো একটা রিয়েকশন হচ্ছে, ধরো কি রিয়েকশন দিব, ধরো আমার হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হচ্ছে আমার H2 তৈরি হয়েছে। তো দেখো এখানে আমার হচ্ছে 2 মোল যদি যোগ করে দেই,
তাহলে দেখো আমার মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তো এইখান থেকে আমরা দেখো একটা জিনিস লিখতে পারি, ঠিক আছে? সেটা কি দেখো, এইখান থেকে আমরা লিখতে পারি 2 মোল অফ হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট 1 মোল অফ অক্সিজেন ইকুইভ্যালেন্ট 2 মোল অফ 2 অফ H2O, ঠিক আছে? তার মানে দেখো কখনো যদি আমার হাইড্রোজেন দেওয়া থাকে, ঠিক আছে, যদি আমার কখনো হাইড্রোজেন দেওয়া থাকে তাহলে কিন্তু আমি অক্সিজেন পাচ্ছি, আবার দেখো অক্সিজেন দেওয়া থাকলে আমি পানি পাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমাদের কিন্তু এইটা থেকে কিন্তু এইটা রিলেশন পাচ্ছি, আবার এইটা থেকে এইটা পাচ্ছি, আবার এইটা থেকে কিন্তু আবার এইটাও পাচ্ছি, আবার রিভার্সও হবে, ঠিক আছে? তো স্ট্যাকিওমেট্রি যেই ম্যাথগুলো আছে, ম্যাথগুলো মূলত এইটার মাধ্যমে আর কি সলভ করা যায়, ঠিক আছে? তো আমরা সামনে কয়েকটা ম্যাথ সলভ করব, আর বেশিরভাগই তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে দিব, কারণ এই সম্পর্কে এই টপিকটা সহজ। আশা করি তোমরা এই টপিকটা আগেই শেষ করে ফেলছো, তাই আমি এটাতে আসলে বেশি সময় নিব না। আমি আশা করি তোমরা পারবা, এই জন্য আর কি আমি এটাতে বেশি সময় নিতে চাচ্ছি না, যাতে তোমরা আসলে করতে পারো বা করো আর কি, ঠিক আছে? তো এখন থেকে দেখো এখানে কিছু ম্যাথ আমি প্রবলেম দিয়ে দিছি, এগুলো বাকিগুলো এইডাব্লিউ করে নিও, আমি মাঝে থেকে দু একটা করে করে দিচ্ছি, বা দু একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? আর কিভাবে সলভ করতে হয় বুঝে গেছো আশা করছি, কয়েকটা ম্যাথ দেখছো বুঝে গেছো আশা করি, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমাকে কি বলতেছে যে আমার হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন দুইটা যোগ হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। তো আমাকে বলতেছে কত গ্রাম হচ্ছে অ্যামোনিয়া ফর্ম করবে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের প্রথম হচ্ছে রিয়েকশনটা জানা থাকতে হবে, ঠিক আছে? রিয়েকশন জানা না থাকলে আমি এটা সলভ করতে পারবো না। প্রথম কথা হচ্ছে আমার রিয়েকশনটা জানা থাকতে হবে। তো আমি ধরলাম তোমরা রিয়েকশনটা জানো, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ করতে আরো সুবিধা হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা প্রথম কি করব, প্রথম হচ্ছে আমরা রিয়েকশনটা লিখব। তো এখানে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন সমান সমান NH3। তো এখান থেকে আমার দেখো সমতাকরণ যে সমীকরণটা হয়, এটা এটা হচ্ছে 6টা, তার মানে হচ্ছে 3, তাই না? তো এইখান থেকে কি আমরা কি লিখতে পারি, 3 মোল অফ হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট 2 অফ হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট 2 অফ NH3। আচ্ছা সরি, এখানে আসলে 2 হবে না, এখানে আসলে 1 হবে, ঠিক আছে? এটা 2 হবে না। তো তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমার শুধু দেখো হাইড্রোজেনের ভরটাই দেওয়া আছে শুধু, তো হাইড্রোজেনে যেহেতু ভর আছে আমার হাইড্রোজেন থেকে কিন্তু অ্যামোনিয়া যেতে হবে। তো দেখো আমরা কি করতে পারি, 1 6, দেখো আমি কিন্তু আগেরগুলা কিন্তু আমি কিন্তু ফ্যাক্টর লেভেল করি নাই, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ করে আসছি, কিন্তু একটাও কিন্তু ফ্যাক্টর লেভেল করি নাই, তোমার কিন্তু পরীক্ষায় ফ্যাক্টর লেভেল করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু 16.0 দেওয়া আছে। আচ্ছা, 16.0 দেওয়া আছে, এখানে যদি তোমাকে আমি বলি এখানে সিগনিফিকেন্ট ফিগার কত, এখানে কিন্তু অনেকের পেস লাগতে পারে। এখানে কিন্তু 3 ডিজিট অফ সিগনিফিকেন্ট ফিগার, কারণ হচ্ছে ডেসিমালের পরে শূন্য থাকলে এইটা হচ্ছে আমার হচ্ছে কি সিগনিফিকেন্ট হয়। এর আগে যদি একটা নন জিরো নাম্বার থাকে, দেখো ডেসিমালের আগে একটা নন জিরো বা ডেসিমালের আগে নন জিরো আছে, মানে নন জিরো নাম্বারের পরে যদি ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে সবগুলো জিরোই সিগনিফিক্যান্ট হয়, যদি সেটা নন জিরোর আগে হয়, তার মানে এখানে 3 ডিজিট অফ সিগনিফিক্যান্ট ফিগার। তো দেখো এখানে 3 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, তো এইটা সমান সমান দেখো আমাদের কি দেওয়া আছে, 16 গ্রাম। তো 16 গ্রাম দেওয়া আছে অফ হাইড্রোজেন। তো এখন দেখো 16 গ্রাম অফ যেহেতু আমার হাইড্রোজেন দেওয়া আছে, তো এখন আমার লাগবেটা কি, এখন আমার লাগবে অ্যামোনিয়া, তাই না? তো 16 গ্রাম থেকে একে মোলে যেতে হবে, কারণ এখানে তো মোলের সম্পর্ক, তো মোলের সম্পর্কের জন্য তো আমার তো আগে মোলে যেতে হবে, তো এইটার সমস্যা মোলে যেতে হবে। তাহলে 1 মোল অফ হাইড্রোজেন ভাগ হচ্ছে 2 গ্রাম অফ হাইড্রোজেন, তাই তো? তো এরপর দেখো আমার মোল সংখ্যা পড়ছে, এখন দেখো হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়ার যে মোল সংখ্যা সম্পর্ক কি, 2। আমার লাগবে কি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াকে কি উপরে রাখতে হবে। তো তাহলে 2 মোল অফ NH3 ভাগ হচ্ছে কি কত মোল অফ হাইড্রোজেন, তাহলে 3 মোল অফ হাইড্রোজেন। তো হাইড্রোজেন মোল মোল কাটাকাটি চলে গেছে, আগেরগুলো কিন্তু গ্রাম গ্রাম চলে গেছে। তো মোল সংখ্যা আমি পাইয়ে গেলাম, তারপর হচ্ছে আমাকে কি বলছে, গ্রামে যাইতে হবে। তো যদি গ্রামে যাইতে চাই, মোল সংখ্যা থেকে গ্রামে যাইতে গেলে গ্রামকে উপরে রাখতে হয়, তো অ্যামোনিয়ার গ্রাম কত, 17 গ্রাম। 17 গ্রাম অফ অ্যামোনিয়া, এইটা সমান সমান 1 মোল অফ অ্যামোনিয়া। তো দেখো মোল মোল কিন্তু আবার চলে গেল। তো মোল মোল চলে গেলে এখন দেখো আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, এখন বলো তো আমার শেষে সিগনিফিকেন্ট ফিগার কয় ডিজিট হবে, বলো তো?
আমার কিন্তু শেষে সিগনিফিকেন্ট ফিগার, এটা তো ভিডিও পজ করে তুমি অ্যান্সার দাও। সিগনিফিকেন্ট ফিগার কিন্তু আমার হচ্ছে সর্বমিনিমাম যে সিগনিফিকেন্ট ফিগার ওইটাই হবে। এখানে দেখো এক ডিজিটের সিগনিফিকেন্ট ফিগার আছে, এইটাই মিনিমাম, তাই আমাদের শেষের অ্যান্সারটা অবশ্যই এক ডিজিটের সিগনিফিকেন্ট ফিগারের উত্তরটা হবে। একাধিক ডিজিট নেওয়া যাবে না, ঠিক আছে? তো দেখো এরপরে আমি আরো কিছু ম্যাথ এখানে দিয়ে দিছি, তো এগুলো আশা করি তুমি করতে পারবা, দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে মূলত এগুলো তোমাদের এইচডাব্লিউ থাকবে, এর পরবর্তীতে প্রবলেম হলে আরো সলভ করে দিব, বা তোমাদের যদি ব্যক্তিগত প্রবলেম থাকে তাহলে শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ জানায় দিও, ইনশাল্লাহ ওগুলা চেষ্টা করবো সলভ করার জন্য। যদি কোনো প্রবলেম সলভ করতে না পারো বা সমস্যা হয় দিয়ে দিও, চেষ্টা করবো ইনশাল্লাহ সলভ করার জন্য, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকুই থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে আরো ভালো করে এক্সাম, তো এই প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম।